বন্ধু, যাদের মনে দিনরাত খারাপ খারাপ চিন্তা আসে, যাদের মনে সবসময় উল্টোপাল্টা ভাবনা আসে, তারা কোনো কিছুই মন দিয়ে করতে পারে না। আর সব থেকে মজার বিষয় হলো, তারা যত সেই ভাবনাগুলোকে আটকানোর চেষ্টা করে, তাদের মনে সেই ভাবনাগুলো তত বেশি করে আসতে থাকে। তারা চেষ্টা করে যাতে সেই ভাবনাগুলো না আসে, কিন্তু তারা কিছুতেই মনের মধ্যে আসা সেই ভাবনাগুলোকে আটকাতে পারে না। যদি এই সব কিছু আপনার সাথেও হচ্ছে আর আপনিও অনেক চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই সেই ভাবনাগুলোর আশাটা আটকাতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের এই কাহিনীটি আপনাকে এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার একটি প্র্যাকটিক্যাল রাস্তা দেখাবে। আজকের এই কাহিনীটি একজন বৌদ্ধ ভিক্ষু হওয়ার আগে সে একজন ধনী ব্যক্তি ছিল। তারপর সে নিজের ইচ্ছাতেই গৌতম বুদ্ধের একজন শিষ্য হয়েছিল। শিষ্য বা ভিক্ষু হলে তাকে খাবারের জন্য ভিক্ষা করতে যেতে হবে, এটাই সেখানকার নিয়ম। সেখানকার সবাই তাই করে। তাই সেই ধনী শিষ্যটিও ভিক্ষা করতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। গৌতম বুদ্ধ তখন তাকে আটকালেন। তিনি বললেন, তুমি ভিক্ষা করা সম্পর্কে কিছুই জানো না, তাই তুমি আজকে ভিক্ষা করতে যাবে না। গতকাল পর্যন্ত তুমি একজন ধনী ব্যক্তি ছিলে, আর আজকে তুমি একজন বৌদ্ধ ভিক্ষু। আমি বুঝতে পারছি তোমার পক্ষে এখনই সরাসরি ভিক্ষা করতে যাওয়াটা খুবই কষ্টকর হবে। সেই জন্য আমি আমার একজন সন্ন্যাসিনীকে বলে রেখেছি যে প্রতিদিন তোমার খাওয়ার ব্যবস্থা করে দেবে। তার কুটির এই আশ্রম থেকে কয়েক মাইল দূরে। তুমি প্রতিদিন তার কুটিরে গিয়ে খাবার খেয়ে আসবে। তাই সেই শিষ্যটি ভিক্ষা করতে যাওয়ার বদলে সেই সন্ন্যাসিনীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে সে ভাবছিল, আজ থেকে সে আর তার নিজের পছন্দের খাবারগুলো খেতে পাবে না। তার পছন্দের কতই না সুন্দর সুন্দর খাবার ছিল, সেসব কিছুই আর তার খাওয়া হবে না। কারণ বৌদ্ধ ভিক্ষুরা ভিক্ষা করে যা পায় তাই তাদের খেতে হয়। তাছাড়া সে তো নিজের ইচ্ছাতেই একজন বৌদ্ধ ভিক্ষু হয়েছিল, তাই তার এসব ভাবা উচিত নয়। এই সব ভাবতে ভাবতে সেই বৌদ্ধ ভিক্ষু সন্ন্যাসিনীর বাড়িতে গিয়ে পৌঁছালো। সেই সন্ন্যাসিনীকে যেহেতু আগে থেকেই বলা ছিল, তাই সে বৌদ্ধ ভিক্ষুর জন্য খাবার রান্না করে রেখেছিল। তারপর সেই বৌদ্ধ ভিক্ষু যখন খেতে বসে, তখন খাবারগুলো দেখে সে একদম অবাক হয়ে যায়। সে দেখে তার সামনে সেই সব খাবার রাখা ছিল যেগুলো খেতে সে সবচেয়ে বেশি পছন্দ করত। এটা দেখে প্রথমে সে একটু অবাক হলো। তারপর সে ভাবল, এটা একটা কাকতালীয় ব্যাপার। যাই হোক, পছন্দের খাবার খেতে পারছি, এটাই বিরাট ব্যাপার। এত না ভেবে আনন্দ করে খাওয়া যাক। তাই সে মনের আনন্দে খাবারগুলো খেয়ে নিল। খাবার পর সে ভাবল, বাড়িতে তো আমি প্রতিদিন খাবার পরে কিছুক্ষণ বিশ্রাম নিতাম, কিন্তু আজ থেকে সেই ভাগ্য আমার আর হবে না। এখনই আমাকে এই ভরা রোদের মধ্যেই হেঁটে হেঁটে এত দূর যেতে হবে। পরক্ষণেই সে ভাবল, সে তো নিজের ইচ্ছেতেই বৌদ্ধ ভিক্ষু হয়েছে, তাহলে এইসব বাজে বাজে চিন্তা সে কেন নিজের মনে আনছে। সে এইসবই ভাবছিল, তখনই সেই সন্ন্যাসিনী এসে বলল, আপনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যান। এখনই আপনি খেয়ে উঠলেন, এখনই এত দূর হেঁটে হেঁটে যেতে আপনার কষ্ট হবে। তাছাড়া আপনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গেলে আমারও ভালো লাগবে। সেই সন্ন্যাসিনীর মুখে এই কথা শুনে সেই বৌদ্ধ ভিক্ষু আবারও অবাক হয়ে গেল। সে ভাবল, এটা কি হলো? আমি তো জোরে জোরে কিছু বলিনি, তাহলে আমার মনের কথাগুলো উনি কি করে জানতে পারলেন? তাহলে কি উনি অন্যের মনের কথা পড়তে পারেন? পরক্ষণেই আবার সে ভাবল, না না, এটা আমি একটু বেশি ভাবছি। এটাও নিশ্চয় একটা কাকতালীয় ব্যাপার হবে। তাছাড়া উনি তো জানেন যে আমি এত দূর থেকে কষ্ট করে এসেছি, আর এই দুপুর বেলায় ভরপেট খেয়ে এত দূর যেতে আমার কষ্ট হবে। তাই হয়তো উনি আমাকে এই কথা বললেন। আমি যত সব উল্টোপাল্টা ভাবছি। তারপর সেই সন্ন্যাসিনী কুটিরের বাইরের দালানে তার শোয়ার জন্য একটা মাদুর বিছিয়ে দিলেন। বৌদ্ধ ভিক্ষু সেই মাদুরের ওপর শুয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কালকে অবধি আমার কাছে একটা সুন্দর ঘর ছিল, তাতে থাকা সুন্দর একটা দামি খাটের ওপর আমি শুতাম। আর আজকে আমার কাছে না তো ঘর আছে, আর না তো দামি খাট আছে। এমনকি আজকে আমার মাথার ওপর একটু ছায়া পর্যন্ত নেই। আজকে আমি খোলা আকাশের নিচে মাটিতে শুয়ে আছি। সেই সবই ভাবছিল, তখনই হঠাৎ করে সেই সন্ন্যাসিনী এসে বলল, আপনি এরকম কেন ভাবছেন? এখানে গৌতম বুদ্ধের থেকে বড় ছায়া আর কিছু হতে পারে না। খোলা আকাশের মতো সুন্দর ছাদ আর কোথাও নেই, আর জমির মতো সুন্দর বিছানা আপনি কোথাও পাবেন না। আপনি শুধু শুধু অতীতের কথা ভেবে দুঃখ পাচ্ছেন। এই কথাটা শোনার পর সেই বৌদ্ধ ভিক্ষু সঙ্গে সঙ্গে উঠে বসল। এবারে সে আর ব্যাপারটাকে কিছুতেই কাকতালীয় মানতে পারছিল না। এবারে তার মনে হতে লাগলো, এই সন্ন্যাসিনী নিশ্চয়ই মনের কথা পড়তে পারে। তাই সে সন্ন্যাসিনীকে জিজ্ঞাসা করলো, আপনি কি মনের কথা পড়তে পারেন? না হলে আমার মনের মধ্যে আমি কি ভাবছি আপনি কি করে জানতে পারছেন?
সন্ন্যাসিনী হেসে বলল, তা বলতে পারেন। বৌদ্ধ ভিক্ষু বলল, কিভাবে কিভাবে আপনি অন্যের মনের কথা পড়তে পারেন? সন্ন্যাসিনী বলল, আমি এটা সাধনার দ্বারা অর্জন করেছি। সবার প্রথমে আমি ধ্যানের মাধ্যমে নিজের মনের মধ্যে চলা ভাবনাগুলোকে পর্যবেক্ষণ করতাম। তারপর একটা সময় পরে আমার মনে আর কোনো ভাবনাই আসতো না। আমার মন এক প্রকার চিন্তাশূন্য অবস্থায় পৌঁছে গিয়েছিল। এখন আমি আমার চারপাশে থাকা অন্য মানুষদের মনের মধ্যে কী ভাবনা চলছে তা কিছুটা বুঝতে পারি বলতে পারেন। এই কথা শোনার পর সেই বৌদ্ধ ভিক্ষুর চক্ষু ছানা বড়া হয়ে গেল। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো, কারণ তার সামনে থাকা সন্ন্যাসিনীটি ছিল খুব সুন্দরী একজন মহিলা, আর তাকে নিয়ে কয়েকবারই খারাপ কিছু চিন্তাভাবনা তার মনের মধ্যে এসেছিল। তার মানে সেগুলোও তিনি জানতে পেরে গেছেন। সে ভাবল, ছি ছি, না জানি উনি আমাকে নিয়ে কত বাজেই না ভাবছেন। এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। এই ভেবে সে সাথে সাথে সেখান থেকে উঠে আশ্রমের উদ্দেশ্যে রওনা দিল, আর তাড়াতাড়ি করে গৌতম বুদ্ধের কাছে এসে তার পায়ে পড়ে গেল। সে গৌতম বুদ্ধকে বলল, আমি আর কাল থেকে ওই সন্ন্যাসিনীর বাড়িতে খেতে যেতে পারবো না। গৌতম বুদ্ধ বললেন, কেন? ওখানে কি তোমার কোনো সমস্যা হয়েছে? বৌদ্ধ ভিক্ষু বলল, না না, কোনো সমস্যা হয়নি। উনি আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন এবং আমার পছন্দের সব খাবার উনি আমাকে রান্না করে খাইয়েছেন, কিন্তু তাও আমি কাল থেকে আর ওখানে যেতে পারবো না। দয়া করে এই ব্যাপারটাকে এখানেই ছেড়ে দিন। গৌতম বুদ্ধ বললেন, আসল কারণটা না জেনে আমি তো এইভাবে ছাড়তে পারবো না। কি হয়েছে আমাকে বলো। অগত্যা সেই বৌদ্ধ ভিক্ষু কি আর করবে, তাকে আসল কারণটা বলতেই হলো। সে বলল, ওই সন্ন্যাসিনী মনের কথা পড়তে জানে। আমি মনে মনে যা ভাবছি উনি তাই বলে দিচ্ছেন। উনি একজন খুব সুন্দরী মহিলা, তাই আমি না চাইতেও আমার মনে তাকে নিয়ে কয়েকবার খারাপ ভাবনা এসে গিয়েছিল। এবার আপনিই বলুন, আমি ওনার সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো? উনি না জানি আমার ব্যাপারে কতই না খারাপ ভাবছেন। গৌতম বুদ্ধ তখন বললেন, আমি কোনো কারণ ছাড়া তোমাকে ওখানে পাঠাইনি। তোমাকে ওখানে পাঠানোর পিছনে একটা বড় কারণ আছে, তাই যতক্ষণ না সেটা পূর্ণ হচ্ছে তোমাকে ওখানেই খেতে যেতে হবে। আমি যতক্ষণ না তোমাকে যেতে বারণ করছি তুমি রোজ ওখানেই খেতে যাবে। তবে হ্যাঁ, এবার থেকে তুমি যখনই ওখানে যাবে তুমি তোমার মনের মধ্যে আসা প্রতিটা ভাবনাকে পর্যবেক্ষণ করবে। প্রতিটা মুহূর্তে কী কী চিন্তা তোমার মনে আসছে সেগুলোকে খুব যত্ন সহকারে লক্ষ্য করবে। সেই চিন্তাগুলোকে আটকানোর চেষ্টা করবে না, সেগুলোকে চেপে রাখারও চেষ্টা করবে না। চিন্তাগুলোকে একা একাই আসতে দেবে, আবার একা একাই চলে যেতে দেবে। সেগুলোকে ধরে বসে থাকবে না। তোমার কাজ শুধু একটাই, মনের মধ্যে আসা সমস্ত চিন্তাকে পূর্ণ সচেতনতার সাথে শুধু পর্যবেক্ষণ করা। তাই সেই বৌদ্ধ ভিক্ষু আর কি করবে, বুদ্ধের কথা মতো পরের দিন আবার সেই সন্ন্যাসিনীর কুটিরের উদ্দেশ্যে সে রওনা দিল। যেতে যেতে তার মনে বিভিন্ন রকমের ভাবনা আসতে লাগলো। সন্ন্যাসিনী তাকে নিয়ে কী ভেবেছে, সে তার সামনে গিয়ে কি করে দাঁড়াবে, এই সব ভাবনা তার মনের মধ্যে চলতে লাগলো। গৌতম বুদ্ধ যে তাকে ভাবনাগুলোকে পর্যবেক্ষণ করতে বলেছিল, এই কথাটা যাত্রার প্রথম দিকে তার মনেই থাকলো না, কিন্তু সন্ন্যাসিনীর বাড়ির কাছাকাছি আসতেই সেটা তার মনে পড়ে গেল। সে সঙ্গে সঙ্গে একদম সচেতন হয়ে গেল। তার মনের মধ্যে ভয় আস্তে আস্তে বাড়তে লাগলো। তারপর সে এক জায়গায় দাঁড়িয়ে ভাবল, এই মুহূর্ত থেকে তার মনে আসা প্রতিটা ভাবনাকে তাকে খুব যত্ন সহকারে পর্যবেক্ষণ করতে হবে। যদি সেই মহিলা সম্পর্কে কোনো খারাপ ভাবনা হঠাৎ করে এসেও যায়, তাহলে সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। সে তার মনে চলা চিন্তাভাবনা নিয়ে এত সচেতন এর আগে কখনো হয়নি, কিন্তু যেহেতু সেই সন্ন্যাসিনী তার মনের মধ্যে চলা ভাবনাগুলোকে পড়তে পারে, তাই এবার সে প্রতিটা পদক্ষেপে নিজের মনের মধ্যে কি ভাবনা চলছে তাই নিয়ে সচেতন হয়ে গেল। সে প্রতিটা পদক্ষেপ সামনের দিকে বাড়ায় সচেতন হয়ে, সে সন্ন্যাসিনীর কুটিরে প্রবেশ করে সচেতন হয়ে, এমনকি সে প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত নেয় পূর্ণ সচেতন হয়ে। কিন্তু আজকে তার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটল। যেহেতু সে প্রতিটা পদক্ষেপে তার মনের মধ্যে কি ভাবনা আসছে সেটাকে পর্যবেক্ষণ করতে শুরু করেছিল, সে লক্ষ্য করল তার মনের মধ্যে এখন আর কোনো ভাবনাই আসছে না। সে যত দেখার চেষ্টা করছিল যে মনের মধ্যে কি চলছে, ততই সে দেখল সেখানে সব কিছুই খালি, সেখানে কোনো ভাবনাই নেই। সে সন্ন্যাসিনীর কুটিরে গিয়ে খাবার খেলো, বিশ্রাম নিল, আর প্রতিটা মুহূর্তে নিজের মনে আসা চিন্তাভাবনাকে পর্যবেক্ষণ করতে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেদিন তার মনে কোনো রকম ভাবনা এলো না। সে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে আশ্রমে ফিরে এসে গৌতম বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আমার সাথে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আপনার কথা মতো যখনই আমি নিজের মনের মধ্যে চলা চিন্তাভাবনাগুলোকে সচেতনতার সঙ্গে পর্যবেক্ষণ করতে শুরু করলাম, আমি লক্ষ্য করলাম আমার মন সম্পূর্ণরূপে খালি হয়ে গেল। কোনো চিন্তাই সেখানে উৎপন্ন হলো না।
ফেরার সময় আমি দু একবার ভাবনাগুলোকে সচেতন হয়ে পর্যবেক্ষণ করতে ভুলে গিয়েছিলাম। তখন আমি খেয়াল করেছিলাম আমার মনে নানান চিন্তাভাবনা আসতে শুরু করেছিল, কিন্তু যতক্ষণ আমি ওখানে ছিলাম আর নিজের চিন্তাভাবনাগুলোকে নিয়ে পূর্ণ সচেতন ছিলাম, ততক্ষণ আমার মন একদম চিন্তাশূন্য ছিল। গৌতম বুদ্ধ বললেন, ঠিক এই শিক্ষাটা দেওয়ার জন্যই আমি তোমাকে ওখানে পাঠিয়েছিলাম। আমাদের মনের মধ্যে চলা উল্টোপাল্টা চিন্তাভাবনার ঢেউকে দূর করতে হলে আমাদের পূর্ণ সচেতনতার সঙ্গে সেগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। সেগুলোকে আটকে রাখার চেষ্টা করলে হবে না, আর সেগুলোকে ধরে বসে থাকলেও হবে না। সেগুলো যেমন আসবে, যেমন যাবে, সেগুলোকে তেমনভাবেই আসতে যেতে দিতে হবে। আর আমরা যদি একবার একাগ্রতার সঙ্গে মনের মধ্যে চলা চিন্তাভাবনাকে পর্যবেক্ষণ করতে শিখে যাই, যখন যে কাজটা করছি সেটা খুব সচেতনতার সঙ্গে করি, তাহলে আস্তে আস্তে আমাদের মনের মধ্যে উঠা ভাবনার ঢেউ কমতে থাকবে, আর একটা সময় পরে গিয়ে তুমি চিন্তাশূন্য পর্যায়ে এসে পৌঁছাবে। বন্ধু, আশা করি গৌতম বুদ্ধ আর তার শিষ্যের এই কাহিনীটি থেকে আপনি নিজের মনের মধ্যে চলা আজেবাজে চিন্তাভাবনাগুলোকে দূর করার একটা প্র্যাকটিক্যাল সলিউশন পেলেন। আপনি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আপনার মনে যত চিন্তাভাবনা আসে সেগুলো প্রায় সবই অসচেতন অবস্থায় আসে। কিন্তু ধরুন আপনিও যদি জানতে পারেন যে আপনার সামনের মানুষটি আপনার মনে কি চলছে সেই সব কিছু পড়তে পারে, তাহলেও কি আপনি এতটা অসচেতন থাকবেন? নিশ্চয়ই না। তখন আপনি নিশ্চয়ই মনের মধ্যে কি চলছে সেটাকে খুব সচেতনতার সঙ্গে পর্যবেক্ষণ করবেন। আর এটাই হলো এই সমস্যার সমাধান। যখন যে কাজটা করবেন সেটাকে পূর্ণ সচেতনতার সঙ্গে করবেন। হয়তো সবসময় মনে কি চলছে সেটা পর্যবেক্ষণ করা আজকালকার দিনে সম্ভব হবে না, কিন্তু যখনই আমাদের মনে পড়ে যাবে যে এটা করা উচিত, তখন থেকে আমাদের এটার অভ্যাস শুরু করতে হবে। আমি জানি কিছুক্ষণ পরে আমরা আবার সেটা ভুলে যাব, এটাই স্বাভাবিক, কিন্তু আবার যখন মনে পড়বে তখন আমাদের এই মাইন্ড অবজারভেশনটা পুনরায় শুরু করতে হবে। এছাড়া দিনের মাথায় কিছুটা সময় বের করে আমরা একটু ধ্যান বা মেডিটেশন করতে পারি। আর ধ্যানের সময় আমাদের কাজ শুধুমাত্র এটা হবে যে আমাদের মনের মধ্যে চলা চিন্তাভাবনাগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। মনে রাখবেন, শুধুমাত্র পর্যবেক্ষণ। সেই চিন্তাভাবনাগুলোকে আটকানোর চেষ্টা করা বা সেগুলোকে নিয়ে উল্টোপাল্টা ভাবা চলবে না। সেগুলোকে শুধু আসতে দিতে হবে আর চলে যেতে দিতে হবে। আর এটা নিয়মিত অভ্যাস করলে আপনি বুঝতে পারবেন আপনার মনের মধ্যে চলা চিন্তাভাবনাগুলো ক্রমশ কম হতে শুরু করেছে, আর আপনি আগের থেকে অনেক বেশি শান্তি অনুভব করছেন। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক কাহিনী নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।